আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। এর আগে আমরা প্রথম অধ্যায় ভারতে ইসলাম শাসন প্রতিষ্ঠা এক ক্লাসে শেষ করছি। 22 মিনিটের ভিডিও রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিবে। চলুন শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন আইবেক দাস বংশ প্রতিষ্ঠা। ভারতে স্বাধীন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠান। সুলতান কুতুবউদ্দিন আইবেকের আদি নিবাস তুর্কিস্তানে। আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। কুতুবউদ্দিন আইবেক কৃতদাস হিসাবে আব্দুল মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দেন। নিজের যোগ্যতায় আইবেক মোহাম্মদ ঘুরির রাজকীয় অশ্বশালার অধ্যক্ষ ও আমির আশুক পদ লাভ করেন। 1192 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মোহাম্মদ বিন ঘুরির প্রতিনিধি হিসেবে ভারত শাসন ও রাজ্য বিস্তারে নিয়োজিত ছিলেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার মনোনয়ন অনুসারে ভারতের মুসলিম রাজ্যের সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক ক্ষমতা গ্রহণ করেন। ভারতে সুলতান মোহাম্মদ ঘুরির বিজিত অঞ্চলের প্রতিনিধিত্ব কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন ও একটি নতুন রাজবংশের গোড়া পতন করেন। তার প্রতিষ্ঠিত এই রাজবংশের ইতিহাসে মামলুক ও দাস বংশের নামে পরিচিত। 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতাসীন ও রাজবংশের সুলতানদের মধ্যে কেবল কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং বলবন প্রাথমিক জীবনে কৃতদাস ছিলেন। তাই কুতুবউদ্দিনের প্রতিষ্ঠিত রাজবংশকে দাস বলা হয়। তবে কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং বলবন সিংহাসনে আরোহণের নিজেই নিজ নিজ প্রভুর মাধ্যমে দাসত্বের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই বংশের অন্যান্য সুলতানেরা কখনো দাস ছিলেন না। 1210 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লাহোরে চৌগান বা পল্ল খেলার সময় কুতুবউদ্দিন আইবেকের ঘোড়ার পিঠ থেকে পড়ে আহত হন এবং পরে মারা যান। কুতুবউদ্দিন 1192 খ্রিস্টাব্দে তৎকালীন বিশ্বের সর্বোচ্চ স্মৃতিস্তম্ভ কুতুব মিনার নির্মাণ শুরু করেন। পরবর্তী সুলতান ইলতুৎমিশ এর নির্মাণ কাজ শেষ করেন। প্রখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এই মিনারটি নামকরণ করা হয়। আবারও বলছি, প্রখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এই মিনারটি নামকরণ করা হয়। ইলতুৎমিশ দিল্লি সুলতানদের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সুলতানদের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ 1180 খ্রিস্টাব্দে তুরস্কের ইলবারিত তুর্কি গোত্রে জন্মগ্রহণ করেন। জামাল উদ্দিন নামে একজন দাস ব্যবসায়ী তাকে দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের কাছে বিক্রি করেন। অত্যন্ত দূরদর্শ এবং যুদ্ধ বিদ্যাসহ বহুমুখী প্রতিভার অধিকারী ইলতুৎমিশের কর্ম দক্ষতা ও বিশ্বস্তর মুগ্ধ হয়ে আইবেক এর কন্যা ইলতুৎমিশের সাথে বিবাহ দেন। সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহের শাসনকালে 1210 থেকে 1211 খ্রিস্টাব্দ সালতানাতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় অভিজাত আমিরদের আক্রমণে ইলতুৎমিশ
11 খ্রিস্টাব্দে সুলতান হিসেবে দিল্লি সিংহাসন আরোহণ করেন। তিনি শাসন দৃঢ়তা, দূরদর্শিতা, বিচক্ষণতার সাথে আরোহণ করেন। বিদ্রোহ দমন ও প্রতিদ্বন্দ্বিতার পরাভূত করে শুধু দিল্লিতে সুলতানের অস্তিত্ব রক্ষা করেননি, বরং এটি একটি দৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেন। তিনি নবপ্রতিষ্ঠিত মুসলিম সালতানাতের বিরুদ্ধে হিন্দুদের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলা করেন। বাস্তব তার দৃঢ়তা ও উদ্যমনিষ্ঠ প্রচেষ্টা ভারতীয় মুসলিম সাম্রাজ্য তথা দিল্লি সালতানাকে স্বীকৃত করেন এবং আকুরে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। এই চরম দুর্ভাগ্যপূর্ণ মুহূর্তে ইলতুৎমিশ বিন আইবেকের অসমাপ্তি দায়িত্ব কাঁধে নেন এবং নানাবিধ বিপদের মাধ্যমে একটি দুর্বল ভিত্তির উপর একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তার এই অসামান্য কীর্তি তাকে দিল্লি সুলতানাতের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ সুলতান এবং প্রাথমিক তুর্কি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা মর্যাদা অভিষ্কৃত করেছে। ঐতিহাসিকরা ন্যায় সংগ্রহভাবে তাকে দিল্লিতে সুলতানের প্রকৃত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি বগদাদের আব্বাস খলিফা আল মুস্তারিসের বিল্লাহের কাছ থেকে দিল্লির সুলতান হিসেবে স্বীকৃতি এবং সুলতান-ই-আজম উপাধি গ্রহণ করেন। 1236 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সুলতান রাজিয়া পরিচয় ও কৃতিত্ব। ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন পরে শুধু নারী হওয়ার কারণে অনেক অভিজাত আমির উমরাই তার প্রতি আনুগত্য প্রকাশ ও অস্বীকৃতি জানায়। তাদের বিদ্রোহ দমনের এ পর্যায়ে 1240 খ্রিস্টাব্দে রাজিয়া নিহত হন। তিনি ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাশালী একজন নারী। প্রচলিত মুদ্রায় তিনি নিজেকে উমাদান উল নিসওয়াক নারীদের মধ্যে বিশিষ্ট বলে উল্লেখ করেন। মিনহাজ তাকে মহান নৃপতি, বিচক্ষণ, ন্যায়পরায়ণ ও মহানুভব বলে বর্ণনা করেন। মিনহাজ এর মতে তিনি একজন সার্বভৌম ও নৃপতির প্রয়োজনীয় সকল গুণাবলী ও যোগ্যতার অধিকারী ছিলেন। চরিত্রের দৃঢ়তায় তিনি নিজেকে অনেক পুরুষের অপেক্ষা যোগ্যতম প্রমাণ করেন। ত্রয়োদশ শতকের শাসন ব্যক্তিত্বের দৃঢ়তা ও যোগ্যতা তার দক্ষতা ও অস্তিত্বের চাবিকাঠি ছিল। সুলতান রাজিয়া তার প্রাসাদের দৃঢ়তা ও ব্যক্তিগত শক্তি সামর্থ্য প্রণয়নের লক্ষ্যে মহিলা পোশাক পরিত্যাগ করেন, আরসনের জনসমক্ষে বের হন এবং প্রত্যক্ষ দরবার পরিচালনা করেন। অধ্যাপক এ.এন. নিজামী যথার্থই বলেছেন, অস্বীকার করার অবকাশ নেই যে তিনি ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে যোগ্যতম। গিয়াসউদ্দিন বলবন সালতানাত ও দ্বিধষ্টকরণ। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম বাহাল উদ্দিন। প্রাথমিক জীবনে তিনি কৃতদাস ছিলেন। জামাল উদ্দিন নামে একজন দাস ব্যবসায়ী তাকে দিল্লি সুলতান ইলতুৎমিশের কাছে বিক্রি করেন। নিজের যোগ্যতায় সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ সময় বলবন সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়। সুলতান তাকে নায়ের-ই
মামালিক পদে নিয়োগ করেন। নাসিরউদ্দিন মৃত্যুর পর 1266 খ্রিস্টাব্দে তিনি গিয়াসউদ্দিন বলবন উপাধি নিয়ে দিল্লিতে সিংহাসনে বসেন। রাজতন্ত্রের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং ভারতের মুঘল আক্রমণ প্রতিহত করার মাধ্যমে তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছিলেন। তিনি রক্তপাত ও কঠোর নীতি ব্লাড অ্যান্ড লয়াল পলিটি গ্রহণ করে দিল্লি সুলতানাতের অন্তর্নিহিত ও বৈদেশিক সংকট মোকাবেলা করেন। সুলতান ইলতুৎমিশের সময় প্রভাবশালী ও সুযোগ্য 40 জন কৃতদাসকে নিয়ে বেদ্যগণ ও চেহেলগণ নামে একটি সংগঠন গড়ে ওঠে। এটি 40 কৃত নামে পরিচিত 40 চক্র নামে পরিচিত। বলচক্রের সময় এদের আধিপত্য ও দৌরাত্ম্য অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তাদের কঠোর হাতে দমন করে দিল্লি সুলতানের ভীত দৃঢ়ত করেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। 1290 খ্রিস্টাব্দে তুর্কি মমলুক শাসনের অবসান ঘটে এবং ভারতের মুসলিম শাসকের ইতিহাসে খলজি যুগের সূচনা হয়। খলজি বংশের শাসনামলে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দে ভারতের মুসলিম রাজ্যের স্বল্প সহ প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ উৎকৃষ্ট সাধন হয়। খনিজ বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিন ফিরোজ খনিজ। তার মৃত্যুর সম্ভবত 1220 খ্রিস্টাব্দে তিনি তুর্কি মমলুক সুলতানেদের অধীনে কর্মজীবন শুরু করেন এবং নিজের যোগ্যতা বলে সর-ই-জাহানদার দেহরক্ষী বাহিনী প্রধান এবং সামানার শাসনকর্তার পদগৃহ হিসাবে দায়িত্বপূর্ণ পদে চাকরি করেন। সুলতান কৈকোদার তাকে আরিস-ই-মামালিক স্মরণমন্ত্রী পদে নিয়োগ ও শায়েস্ত খান উপাধি দেন। সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তুর্কে প্রাধান্য অসন্তুষ্ট অতুর্কি ও খলজি অভিজাতদের সংগঠিত করে জালালউদ্দিন ফিরোজ খলিজ দিল্লি রাষ্ট্রযন্ত্রে অপ্রতিহত অভাব প্রতিষ্ঠা করেন। এতে অসন্তুষ্ট তুর্কি অভিজাতরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে জালালউদ্দিন অসুস্থ ও কর্মণ্য সুলতান কৈকোবাদকে 1868 থেকে 1289 খ্রিস্টাব্দ হত্যা ও তার শিশুপুত্র সুলতান সালাউদ্দিন কাইমুসকে 1289 থেকে 1290 খ্রিস্টাব্দ কারাবন্দী করে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। 1290 খ্রিস্টাব্দে 13 জন যমুনা নদীর তীরবর্তী কৈকোবাদদের কিলকারি প্রাসাদে জালালউদ্দিন ফিরোজ খলজির অভিষেক অনুষ্ঠিত হয়। আর এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিল্লি সুলতানদের তথাকথিত দাস বংশের শাসকের অবসান ঘটে এবং গজনি বংশের শাসন শুরু হয়। মানুষ হিসেবে সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন প্রকৃত অর্থে ভদ্র ও বিনম্র। উদারতা, দানশীলতা, কোমলতা ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তার ধর্মনিষ্ঠার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এটি নতুন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি ইতিহাসে স্মরণীয় হয়ে ওঠেন। তাকে প্রজাকল্যাণকর্মী, উদার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠান আদর্শ স্থাপনকারী সুলতান হিসাবে আখ্যায়িত করে সম্বোধন করা হয়। আলাউদ্দিন খলজি রাজ্য বিজয় ও শাসন ব্যবস্থা। মধ্যযুগে ভারতের ইসলামী শাসনের ইতিহাসে আলাউদ্দিন খলজি একজন সফল সমন্বয়ক ও শাসক। উত্তর ও দক্ষিণ ভারতে বিস্তৃত এলাকা জুড়ে
সমগ্র স্থাপনের পাশাপাশি শাসনতন্ত্রের সংস্কার সাধন করে। তিনি নিজ কৃতিত্ব সুপ্রতিষ্ঠিত করেন। এসব দিক বিচার করলে তাকে সুলতান আমলের শ্রেষ্ঠ সুলতান বলা যেতে পারে। আলেকজান্ডারের মতে দিগ্বিজয়ী বিজেতা না হতে পারলেও সুলতান আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তারে সফল হয়েছেন। মুঘল আক্রমণ প্রতিরোধে ও সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তিনি একটি বিশাল ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলেন। প্রতিবন্ধী শক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মুঘল আক্রমণ প্রতিহত করেন। সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত সুশাসনের পর সুলতান সাম্রাজ্য বিস্তারে প্রয়োগ হন এবং সমগ্র উত্তর ভারতে প্রধানত করে বিদ্ধ পর্বত আক্রমণ করে দক্ষিণত জয়ের চেষ্টা করেন। সুলতান ভারতবর্ষে দক্ষিণাঞ্চলে অভিযান পরিচালনা করে সেনাপতি মালিক কুফান পাঠান এবং 1306 খ্রিস্টাব্দে দেবগিরির রাজা রামচন্দ্রকে পরাজিত করে। পরে তিনি পলঙ্কার দ্বারা সমুদ্র হর্ষণ পণ্ডরাজ্য প্রভৃতি বিজয় করে পুরো দ্বিতীয় নস্ত সুলতান আলাউদ্দিন খনিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেন। সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন একজন বীরযোদ্ধা ও সুদক্ষ সেনাপতি। মুঘল আক্রমণ মোকাবেলা, সাম্রাজ্য সম্প্রসারণ, সালতানাতের নিরাপত্তা ও সংহতি বিধান এবং সর্বোপরি নিজেকে নিরুৎসত সার্বভৌম ক্ষমতা প্রয়োগের জন্য তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয় উপলব্ধি করেন। তাই সামরিক বাহিনীর সংরক্ষণের লক্ষ্যে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। সুলতান আলাউদ্দিন খলজির প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ দিক হল মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুনির্দিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যের আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সুফল ও কার্যকর করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি কতকগুলো বিধি ব্যবস্থা গ্রহণ করে। মন্ডি নামে দিল্লিতে প্রধান ও কেন্দ্রীয় শস্য বাজার বানানো হয়। ওষুধপত্র, কাপড়, শুকনো ফল, চিনি, মাখন এবং জ্বালানি তেলের বাজার বাড়ানোর জন্য দিল্লির বাদাউল তোরণে শেহরা আদলে পণ্য বাজার পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য শাহানা-ই মন্ডি এবং দিওয়ান-ই রিয়াসত নামে তুঘলক বংশের প্রতিষ্ঠা। গিয়াসউদ্দিন তুঘলক দিল্লি সুলতানে তুঘলক বংশের শাসনকাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বংশের প্রতিষ্ঠাতা গাজী মালিক, যিনি সুলতান গিয়াসউদ্দিন তুঘলক নামে ইতিহাসে সমধিক পরিচিত, কোনো পরিবারে বা গোত্রের নামে নয়, বরং এ বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন উপাধি বা ডাক নাম তুঘলক থেকে তার প্রতিষ্ঠিত বংশের নাম তুঘলক বংশ নামকরণ হয়েছে। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন ভারতে সুলতান শাসনের ইতিহাসে তুঘলক বংশের রাজত্বকাল বিশেষ গুরুত্বপূর্ণ এবং এ বংশের 9 জন শাসক 90 বছরের অধিক সময় শাসন কাজ পরিচালনা করেন। সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে হিসাবউদ্দিন ওমর 1316 খ্রিস্টাব্দে, কুতুবউদ্দিন মুবারক শাহ 1316 ও 1320 খ্রিস্টাব্দে এবং নজিরউদ্দিন খসরু 1320 খ্রিস্টাব্দে পর্যায়ক্রমে খলজি বংশের সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে সুশক্ত সুলতান নাজিরউদ্দিন খসরু
শাহের কুশাসন, বিশেষ করে তার মুসলিম বিরোধী তৎপরতার সাহায্যে পাঞ্জাবের শাসনকর্তা গাজী মালিক এবং তার পুত্র জুনা খান সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তুর্কি অভিযান সহ খসরু শাহের বিরুদ্ধে আমির উমারানগণ তাদের সাথে যোগদান করেন। বিদ্রোহের নেতা গাজী মালিকের নির্দেশে খসরু শাহের বন্দী ও মৃত্যু করা হয়। ওই সময়ে খলজি বংশের আইনসম্মত কোনো উত্তরাধিকার না থাকায় অভিজাত ও আমির উমারিদদের অনুরোধ 1320 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর গাজী মালিক সুলতান গির্জার উদ্দিন তুঘলক গাজী উপাধি ধারণ করে দিল্লি সিংহাসন অধিষ্ঠিত করেন এবং এর মধ্যে দিয়ে ভারতের দিল্লি সুলতান ইতিহাস তুঘলক বংশের প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ বিন তুঘলক মহাপরিকল্পনা সমূহ। মুহাম্মদ বিন তুঘলক প্রকৃত নাম ফখরুদ্দিন মুহাম্মদ জুনা খান। তার পিতা গিয়াসউদ্দিন তুঘলক দিল্লিতে তুঘলক বংশের শাসন প্রতিষ্ঠা করেন। পিতার মৃত্যুর পর মুহাম্মদ বিন তুঘলক 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং মুঘল আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে তিনি কৃতিত্বের পরিচয় দেন। তবে তিনি ইতিহাস তার গৃহীত 5টি উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। প্রকৃতি নেচার অনুযায়ী এই 5টি পরিকল্পনাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা শাসনতান্ত্রিক পরিকল্পনা ও রাজবিজয় পরিকল্পনা। ক নাম্বার, শাসনতান্ত্রিক পরিচালনা। মুহাম্মদ বিন তুঘলক ক্ষমতার অধিষ্ঠিত হয়ে নতুন কিছু শাসকতন্ত্রের পরিচালনা প্রণয়ন করে। তিনি গণনা গতির শাসন পরিচালনায় বিশ্বাসী ছিলেন না, তাই নতুন কিছু করে বিস্ময় সৃষ্টি করতে চেয়েছিলেন জনসাধারণের মধ্যে। এই লক্ষ্যে তিনি তার প্রশাসনের ঢেলে সাজান এবং তার শাসনতন্ত্রের পরিচালনার মধ্যে রয়েছে রাজধানী স্থানান্তর 1326 ও 1327 খ্রিস্টাব্দে ও দ্বিতীয়ত হল প্রতীকী তমমুদ্রার প্রচলন 1329 থেকে 1330 খ্রিস্টাব্দে এবং তৃতীয় হল দুয়াব অঞ্চলে কর বৃদ্ধি। খ নাম্বার, রাজবিজয় পরিকল্পনা। মুহাম্মদ বিন তুঘলক শুধু প্রশাসনিক বিস্ময় সৃষ্টি নিয়ে ব্যস্ত ছিলেন না, তিনি তার সাম্রাজ্যের সীমানতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। এই লক্ষ্যে তিনি 1 নাম্বার খুরাসান 1327 থেকে 1328 খ্রিস্টাব্দে এবং কারাচির অভিযান 1332 থেকে 1300 খ্রিস্টাব্দে পরিকল্পনা করেন। সুলতান ফিরোজ শাহ তুঘলক সংস্কার ও জনহিতকর কার্যাবলী সুলতান মুহাম্মদ বিন তুঘলককে মৃত্যুর পর 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুঘলক আমির উমাইয়াদের অনুযায়ী দিল্লির শাসনভার গ্রহণ করেন। ফিরোজ শাহ তুঘলক একজন দয়ালু ও প্রজ্ঞাগ্রন্ত সুলতান ছিলেন। মানব কল্যাণে কর্মবলীর জন্য ইতিহাসে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার প্রযোজিত দর্শনমূলক কয়েকটি পদক্ষেপ ইতিহাসে মাতা মহি সুলভ ব্যবস্থা গ্র্যান্ডমাদার লেগেশন নামে পরিচিত। এ ব্যবস্থায় উল্লেখযোগ্য দিকের মধ্যে ছিল বিবাহ দপ্তর, ম্যারেজ ব্যুরো এবং চাকরি দপ্তর, এমপ্লয়মেন্ট ব্যুরো প্রতিষ্ঠা। দিওয়ান-ই খায়রাত এর তত্ত্বাবধানে পরিচালিত বিবাহ দপ্তরের মাধ্যমে গরিব ও অনাথ মুসলিম নারীদের
সরকারি খরচে বিয়ে এবং বেওয়ারিশ লাশের আন্তষ্টিকরণ ও সম্পন্নের ব্যবস্থা করা হয়। দিআন-ই ইস্তেহাক নামক দপ্তর থেকে দরিদ্র অনাথ বিধবাদের আর্থিক সহায়তা করা হতো। চাকরি দপ্তরের কাজ ছিল যোগ্যতা অনুযায়ী বেকার যুবকদের চাকরি ব্যবস্থা করা, কর্মক্ষমতা সৃষ্টি ও নিত্য ব্যবহার্য দ্রব্য সুলভ করার উদ্দেশ্যে সুলতান ৩৬টি ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলেছেন। প্রজাসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সুলতান দার-উ-শেফা, বিমারিস্তান ও শিফাখানা নামে দন্তন্য চিকিৎসা স্থাপন করেছেন। এটি টিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুলতান কি কি নাম দিয়েছিলেন চিকিৎসাখানায়? সুলতান দার-উ-শেফা, বিমারিস্তান, শিফাখানা নামে দাতব্য চিকিৎসা স্থাপন করেছিলেন। এই দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, এমনকি দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান ফিরোজ আল তুগলক একটু মানবাধিকার কাজে নিয়োজিত ছিলেন। সৈয়দ ও লেহি বংশ উন্নাস পতন। সৈয়দ বংশ শাসনকাল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। সৈয়দ বংশ দিল্লি সুলতানদের চতুর্থ রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা খিজির খান দাবি অনুযায়ী তার পূর্বপুরুষগণ ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাই তার প্রতিষ্ঠান রাজবংশের নামকরণ করা হয় সৈয়দ বংশ। এই বংশটি প্রায় 37 বছর ভারত শাসন করেন। এই বংশে মোট শাসনের সংখ্যা ছিল 4 জন। তা হলেন: 1 খিরিজ খান 1414 থেকে 21 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছে। দ্বিতীয়ত হলো মুবারক শাহ 1421 থেকে 34 খ্রিস্টাব্দ। তৃতীয় হলো মোহাম্মদ শাহ 1434 থেকে 45 খ্রিস্টাব্দ এবং চতুর্থ হলো আলাউদ্দিন আলম শাহ 1445 থেকে 51। লেহি অঞ্চল শাসনকাল 1451 থেকে 1426। লেহি বংশ ছিল দিল্লি সুলতানদের শেষ বংশ। এই বংশের প্রতিষ্ঠান অনুযায়ী লোদি জাতিগতভাবে তিনি ছিলেন আফগান লোহি উপলব্ধি শাখার লোক। লোহি উপলব্ধিভুক্ত আফগান হওয়ায় বাহলুর প্রতিষ্ঠান রাজবংশ লোহি বংশ নামে পরিচিত। এই বংশে তিনি সুলতান প্রায় 75 বছর শাসন কাজ পরিচালনা করেন। লোহি চিকিৎসার শ্রেষ্ঠ সুলতান ছিলেন সিকান্দার লোহি। 1517 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর লোহি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোহি 1517 ও 1526 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন। তার উক্ত স্বভাব ও অনুদার মনোভাবের ফলে স্বাধীনচেতা আফগানদের অনেক অসন্তুষ্ট হয়। তাই তারা ইব্রাহিম লোহিকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাবুলের বাদশাহ বরবাকে ভারত আক্রমণ জানায়। ফলে বরবা 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোহিকে পরাজিত করে দিল্লি সুলতানদের অবসান ঘটায় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। দিল্লি সুলতানদের ক্রমবর্ধিত ও পতন। গজনির সাথে রাজনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের স্বাধীন ও সার্বভৌম শাসন হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণের মাধ্যমে দিয়ে ভারতবর্ষে সুলতান শাসন শুরু করে। 30 বছরের অধিক সময় সুলতানের পর 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ
সুলতান ইব্রাহিম লোহিত পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সুলতানদের পতন ঘটে। সালতানের যুগে 5টি রাজবংশ শাসন করে। সুলতানের আমলে ভারতে মুসলিম আধিপত্য বিস্তার লাভ করে এবং দক্ষিণাত্যে সমগ্র মুসলিম বিজয় ও অধিকার প্রতিষ্ঠা লাভ করে। তবে কোনো শাসন ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতির বিধান অনুযায়ী উত্থানের পর পতন অনিবার্য। দিল্লির সুলতানাতের ক্ষেত্রেও এর অনর্থ হয়নি। বাস্তব তুঘলক বংশ পতনের মধ্য দিয়ে দিল্লি সুলতানাতের ক্রমবর্ধিত পতন প্রক্রিয়া শুরু হয়। সৈয়দ বংশের শাসনকালে পতন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয় এবং লোহি শাসনের অবসানের মধ্য দিয়ে দিল্লি সুলতানাতের চূড়ান্ত যাবনিকাপদ ঘটে। তো ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়টি ভালো করে দেখবে এবং যারা প্রথম অধ্যায় দেখোনি তারা অবশ্যই প্রথম অধ্যায় দেখে নিবে। প্রথম অধ্যায়টি ভিডিওটি ছিল মাত্র 22 মিনিটে, এটা একটু বড় হলো 31 মিনিটের। তো সকলে দেখে নিবা। এছাড়াও দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইসলাম দ্বিতীয় পত্রের। তো সকলে ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আগের ভিডিওটা না দেখলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সকলে দেখে নেবা। আল্লাহ হাফেজ।